এই আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমার এইচএসসি 25 সালের স্টুডেন্টরা, প্রিয় প্রিয় স্টুডেন্টরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই প্রস্তুতিটা নিতে শুরু করে দিয়েছো। কিসের? বায়োলজি। হ্যাঁ, রাইট। তোমাদের বায়োলজির প্রস্তুতিটাকে আরও সুন্দর করে দেওয়ার জন্য আমি চলে আসছি আয়শা আপু, আয়শা বায়োলজি কেয়ার থেকে। এখন আমরা মূল কথা চলে যাই। তোমরা সারা বছরে যে কাজটা করতে পারোনি ভাই, আমি 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ সেই কাজটা করে দেব। কি কাজ করব? রাইট, 1 ঘন্টায় একটা চ্যাপ্টার কমপ্লিট করাবো এবং ওই একটা চ্যাপ্টার থেকে 2 সেট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে। এখন ভাই আমি তো চাপা মারতে পারি না, তাই একটা চ্যাপ্টার পড়ে তুমি 5 সেট প্রশ্ন কমন এইটা বলতে পারছি না, বাট আমি জানি যে তুমি একটা চ্যাপ্টার পড়লে ইনশাল্লাহ 2 সেট প্রশ্ন তুমি কমন পাবেই ভাই ইনশাল্লাহ। আর আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে, আজকের ক্লাসটা সর্বোচ্চ ক্লাস হবে ইনশাল্লাহ। এবং এই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, লাইক করবা, কমেন্ট করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা, কারণ তোমাদের মতন অনেক বন্ধু বান্ধব আছে যারা 1 নাম্বার চ্যাপ্টারটা অনেক ভয় পাইছে এবং এই চ্যাপ্টারটা তারা পড়াশোনাই করেনি, কিন্তু আজকের এই ক্লাসটা করলে তুমি ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটা করলে তুমি এখান থেকে 2 সেট প্রশ্ন কমন পাবেই, 3 এবং 4 কমন পাবেই ইনশাআল্লাহ। তাহলে আমরা ক্লাসটাতে চলে যাই। দেখো, বিগত বছরগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে এমন একটা উদ্দীপক দিয়ে তোমার এই ধরনের প্রশ্ন দিবে। হ্যাঁ, উদ্দীপকটা বিভিন্ন রকম আসতে পারে। আমি একটা উদ্দীপক সেট করেছি বিগত বছরের প্রশ্নগুলো থেকে এবং দেখেছি যে কোন প্রশ্নগুলো বেশি আসছে। এবং হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমার এইখানে আমাদের একটা টপিক আছে, সেটা হচ্ছে 3 এবং 4 নিয়ে আমরা বেসিক্যালি কথা বলবো, 1 এবং 2 নিয়ে আমরা এর পরের ক্লাসগুলোতে আবার আলোচনা করবো ইনশাল্লাহ। তারপর আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, আমরা 100% কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? দেখো, আমরা স্যাম্পল হিসেবে একটা উদ্দীপক নিয়ে আসছি। একজন শিক্ষার্থী উদ্ভিদ ও প্রাণী কোষের চিত্র পর্যবেক্ষণ করতে গিয়ে উদ্ভিদ কোষে একটি প্রাচীর দেখতে পেল, অবশ্যই যা প্রাণী কোষে নেই, তার মানে এটা হচ্ছে কোষ প্রাচীর। আবার প্রাচীরের ভেতরে একটি পর্দা দেখতে পেল ভেতরে, তার মানে কোষ ঝিল্লি, যা প্রাণী কোষেও আবৃত করে রেখেছে। এই পর্দা সম্পর্কে পড়তে গিয়ে দেখলো সূক্ষ্ম গঠনে এটি মোজাইক সদৃশ্য। তাহলে এখন উদ্দীপক থেকে 3 আর 4 প্রশ্নটা আসবে। কি প্রশ্ন আসবে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবা। হ্যাঁ, তোমার 3-এ চলে আসছে যে উল্লেখিত প্রাচীরটির ভৌত গঠন, তার মানে উদ্ভিদ কোষে যে প্রাচীরটা পাইছিলাম, তার মানে এখানে হচ্ছে আমাদের কি পড়তে হবে? সেল ওয়াল, কোষ প্রাচীরের ভৌত গঠন পড়তে হবে এবং এইখানে আমাদের কোষ ঝিল্লি পড়তে হবে, মানে সেল ওয়াল ভার্সাস সেল মেমব্রেন। তাহলে এখন আমরা এটার অ্যান্সার কিভাবে দেব আমরা একটু খুব ভালো করে খেয়াল করি। আমি কিন্তু খুবই সহজ, সিম্পল, সাবলীল ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমরা চলে আসি কোষ প্রাচীর নিয়ে কথাবার্তা বলতে। আমরা কোষ প্রাচীরটা আসলে কি? কোষ প্রাচীরটা তো জানোই যে একটা উদ্ভিদ কোষ, এটা হচ্ছে কোষ ঝিল্লি, এইটার বাহিরে আমরা যে স্তরটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে কোষ প্রাচীর এবং এটা হচ্ছে নির্জীব। ওকে, নির্জীব। এবং এইটা তোমার উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে কিন্তু পাওয়া যায় না। এখন এই কোষ প্রাচীরের গঠনে তুমি কি দেখতে পাবে? প্রথমত, একটা কোষের যখন বিভাজন হয়, মনে করো এইটা হচ্ছে একটা কোষ এবং এইটা টেলোফেজ পর্যায়। যখন একটা কোষের মাইটোসিস বিভাজনের টেলোফেজ পর্যায়ে শেষের দিকে যায়, তখন এই অঞ্চলটাতে কি তৈরি হয়? তোমার এই অঞ্চলটাতে প্রথমে মধ্য পর্দা তৈরি হয়। দেখো, ঠিক মধ্য পর্দা হচ্ছে এইরকম ভাবে তৈরি হয়। এই যে মধ্য পর্দা, এই যে মধ্য পর্দা, এই মধ্য পর্দাতে প্রচুর পরিমাণে তোমার কি থাকবে? এই মধ্য যে পর্দাটা আমরা দেখতে পাচ্ছি, এই মধ্য পর্দাতে ভাই প্রচুর পরিমাণে পেকটিক অ্যাসিড থাকবে, প্রচুর পরিমাণে পেকটিক অ্যাসিড। যেহেতু এটা দুইটা কোষের মাঝামাঝি থাকে, এই জন্য এটার নাম আমরা কি বলছি? মধ্য পর্দা। এবং এই যে মধ্য পর্দা, এই মধ্য পর্দার এখন উভয় পাশে, মানে কোষের ভেতর দিক থেকে তোমার যে জিনিসটা পড়বে একটু খেয়াল করে দেখো, উভয় পাশে কিন্তু, হ্যাঁ, এই পাশেও কোষ আছে, এই পাশেও কোষ আছে, উভয় পাশে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এই উপাদানগুলো যুক্ত হয়ে দ্বিতীয় যে পর্দাটা তৈরি হয় তার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। ভালো করে খেয়াল করবো, তাহলে এটার নাম কি? প্রাথমিক প্রাচীর। ওকে। এবং দেখা যায় যে অধিকাংশ কোষে যেগুলো ভাজক টিস্যু, হ্যাঁ, ভাজক টিস্যু কোষ, তাদের ক্ষেত্রে এই মধ্যপর্দা এবং ভিতর দিক থেকে যে কোষ প্রাচীরের প্রথম স্তরটা দ্বিতীয় স্তরটা তৈরি হয় প্রাথমিক প্রাচীর, এটা হওয়ার পরেই কিন্তু কি হয়ে যায়? কোষ প্রাচীরের গঠনটা কমপ্লিট হয়ে যায়।
ভালো করে বুঝো। কিন্তু কখনো কখনো দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে, হ্যাঁ, এই যে এইটার মানে ভেতর দিক থেকে, আরো ভেতর দিক থেকে তোমার 3 স্তর বিশিষ্ট আরেকটা প্রাচীর তৈরি হয়। কয় স্তর বিশিষ্ট বলো তো? 3 স্তর বিশিষ্ট। যেমন দেখো 1 2 3, এটা কিন্তু ভেতর দিক থেকে তৈরি হচ্ছে। 1 2 3, এই যে 3 স্তর বিশিষ্ট যে প্রাচীরটা তৈরি হলো, এটা হচ্ছে 3 নাম্বার স্তর, এবং এইটাকে কিন্তু আমরা কি বলবো? সেকেন্ডারি প্রাচীর। ভালো করে শুনবে, এটাকে আমরা কি বলবো? সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। ভালো করে শুনবে, এইটুকু লিখলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং দেখো এই যে প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর খণ্ড খণ্ড ভাবে হয়েছে, এবং এই অঞ্চলটাতে কিন্তু তোমার ফাঁকা জায়গা আছে। এই জায়গাটাকে আমরা কি বলবো? এই জায়গাটাকে আমরা বলবো কূপ বা ছিদ্র। এবং এই যে মধ্য পর্দাটা তুমি দেখতে পাচ্ছ, এই মধ্য পর্দাটা যদি গলে যায় তখন কোষ দুইটা পরস্পর থেকে কি হয়ে যাবে? পৃথক হয়ে যাবে। এইটা একটা কোষ, এইটা একটা কোষ আলাদা হয়ে যাবে। এই হচ্ছে কিন্তু আমাদের কোষ প্রাচীরের গঠন। এটা এত সহজ, এত সুন্দর। বিচ্ছিন্ন হয়ে যাওয়া কোষটিতে কোনটি থাকে না? মধ্য পর্দা থাকে না। এবং এই সেকেন্ডারি প্রাচীর কাদের ক্ষেত্রে হয়? জাইলেম, ফ্লোয়েম, এদের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে দেখো আমাদের কোষ প্রাচীরের ভৌত গঠনটা কিন্তু কমপ্লিট, যেটা আমরা একটু আগে দেখলাম। তাহলে কোষ প্রাচীর লেখার সময় আমরা কি করব? 3টা প্যারা দেব ভৌত গঠনের সময়। প্রথমটা হচ্ছে মধ্য পর্দা, দুইটা কোষের মাঝামাঝি থাকবে পেকটিক অ্যাসিড দিয়ে। তারপরে আমরা কি দিব? তার উভয় পাশে ভেতর দিক থেকে কি তৈরি হবে? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দিয়ে প্রাথমিক প্রাচীর তৈরি হবে। এবং কোষটা পরিণত হওয়ার পরে তৈরি হবে ভেতর দিক থেকে 3 স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর, 3 নাম্বার স্তর। এবং এইটা হওয়ার পরে কিন্তু কোষ প্রাচীরটা আগের চাইতে অনেক বেশি কি হয়ে যাবে? পুরু হয়ে যাবে। এই সেকেন্ডারি যে প্রাচীর, এটা কাদের থাকে? জাইলেম, ফ্লোয়েম এবং ছত্রাক বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। তাহলে আমাদের কোষ প্রাচীর সম্পর্কে কমপ্লিট। এখন আমাকে কমেন্টে জানাও তো কোষ প্রাচীর সম্পর্কে তোমাদের কেমন অনুভূতি। তাহলে কোষ প্রাচীর তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা কি পড়বো? কোষ ঝিল্লি। তাহলে দেখো আমরা এখন কোষ ঝিল্লিতে চলে আসি। কোষ যে ঝিল্লিটা, ভালো করে খেয়াল করো, এই যে কোষ ঝিল্লি তুমি দেখতেই পাচ্ছ, এই যে কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লিটা কিন্তু এই কোষ প্রাচীরের কোন দিকে আছে? ভিতরের দিকে আছে। হ্যাঁ, ভেতরের দিকে আছে এবং সাইটোপ্লাজমের বাহিরের দিকে আছে। এটা হচ্ছে প্রোটোপ্লাজমেরই একটা অংশ। এবং এটাকে কেন ফ্লুইড মোজাইক মডেলের সাথে তুলনা করা হচ্ছে, বা এটা কেন মোজাইকের মতন দেখতে, আমরা সেই বিষয়টাই এখন একটু খেয়াল করব। তাহলে এই যে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লিটা আসলে কোথায় পাওয়া যায়? এই কোষ ঝিল্লি, এইটা তোমার উদ্ভিদ কোষও পাওয়া যায়, আবার প্রাণী কোষও পাওয়া যায়। ওকে। এবং দেখো এই কোষঝিল্লিটা আসলে কি? কোষঝিল্লিটা হচ্ছে তোমার একটা সজীব অংশ, এবং এখানে ছোট ছোট বৈষম্যভেদ ছিদ্র থাকে, যাদের ভেতরে বাইরের পরিবেশের মধ্যে কি হয়? বিনিময় হয়। হ্যাঁ, বিনিময় হয়ে থাকে। এখন এই কোষ ঝিল্লিটার গঠনটা আসলে কেমন? কোষ ঝিল্লির গঠনে তুমি যে জিনিসটা দেখতে পাবা সেটা হচ্ছে এইরকম একটা স্ট্রাকচার দেখতে পাবা। এইটার নাম হচ্ছে ফসফোলিপিড। হ্যাঁ, এবং এই ফসফোলিপিডটা দেখো, এটা যেমন মাথার মতন কিন্তু দেখতে, আমরা যদি এরকম ভাবে দেখাই দিই তাহলে এটা কিন্তু মাথার মতন দেখতে, তাই না? তাহলে এই কোষ ঝিল্লির একটা কি থাকবে? মাথা থাকবে। সরি, কোষ ঝিল্লির প্রধান উপাদান যে ফসফোলিপিড, এটার নাম হচ্ছে ফসফোলিপিড। সে ফসফোলিপিডের একটা কি থাকবে? মাথা থাকবে। তাহলে এটা হচ্ছে ফসফোলিপিড। আমার লেখাটা ভাইয়া একটু খারাপ, কষ্ট করে দেখতে হবে, তবে ক্লাসটা কিন্তু মার্ভেলাস, ফ্যান্টাস্টিক। এই ক্লাসের মতন ক্লাস তুমি পাবা না ইনশাআল্লাহ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই ফসফোলিপিডের একটা মাথা থাকবে, এবং এটা হচ্ছে পোলার। পোলার মানে হচ্ছে পানিগ্রাহী, পানিকে পছন্দ করে, ভালোবাসে, লাভ করে, হাইড্রোফিলিক। এবং দেখো দুইটা কি আছে? লেজ আছে। এই লেজটা হচ্ছে পানি বিদ্বেষী, হাইড্রোফোবিক। এবং এইখানে তোমার কি থাকবে? ফ্যাটি অ্যাসিড থাকবে। এখানে কি থাকবে? ফ্যাটি অ্যাসিড। এবং মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার গ্লিসারল থাকবে। এই জায়গাটাতে কি থাকবে? গ্লিসারল থাকবে। তাহলে আমাদের এই কোষ ঝিল্লিটা যে অংশটা নিয়ে গঠিত হয় মূলত, সেটা হচ্ছে ফসফোলিপিড। এই ফসফোলিপিডের কি থাকে? একটা মাথা থাকে পোলার, এবং দুইটা অপোলার কি থাকবে? লেজ থাকবে। এবং মাঝখানে কি থাকবে? গ্লিসারল থাকবে। তাহলে আমরা যেহেতু এইটুকু বুঝতে পেরেছি, তাহলে এখন আমরা সরাসরি কোথায় চলে যাব? মডেলে চলে যাব। তাহলে এখন আমরা মডেলটা আঁকাতে চলে যাচ্ছি। দেখো যেহেতু এটা কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট, তো আমরা আঁকানোর চেষ্টা করছি। এটা মনে করো কিসের স্তর? উপরের স্তর। হ্যাঁ, আমরা উপরের স্তরটা আঁকায় দিলাম। এটা উপরের স্তর। এটা কিন্তু আঁকানো ভীষণ সহজ। হ্যাঁ,
এবং আমরা নিচে আরেকটা স্তর আঁকাবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নিচের স্তর, ফ্লুইড মোজাইক মডেলের এটা হচ্ছে আমাদের নিচের স্তর। দেখো আমরা নিচের স্তরটা এখানে সুন্দর করে আঁকা নিচ্ছি। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এটা কয় স্তর বিশিষ্ট? এটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট একটা ঝিল্লি। কয় স্তর বিশিষ্ট ঝিল্লি? 2 স্তর বিশিষ্ট ঝিল্লি। এটা উপরের স্তর, এটা নিচের স্তর, 2 স্তর। এবং প্রত্যেকটা স্তরে যে মাথা আছে দেখো, এটা যে মাথা, এই মাথা দুইটা কিন্তু কিভাবে অবস্থান করছে? বিপরীতভাবে অবস্থান করছে। এবং এই যে লেজ সামনাসামনি অবস্থান করেছে। কি মজার বিষয়, সৃষ্টিকর্তার কি সুন্দর একটা সিস্টেম। দেখো একই অংশ, এই অংশটা দিয়ে পানি গ্রহণ করবে, এই অংশটা দিয়ে অতিরিক্ত পানি কি হয়ে যাবে? বের হয়ে যাবে। ঠিক আছে, এবং এই যে প্রধান অংশটাই কিন্তু এই ফসফোলিপিড, এই উপরের স্তরে বাইরের স্তরে। হ্যাঁ, এবং এইখানে কিন্তু ফাঁকে ফাঁকে মানে এটার কিন্তু অনেক, এখানে অনেক ফসফোলিপিড, এখানে কিন্তু অনেক ফসফোলিপিড অবস্থান করছে। এবং এই যে ফসফোলিপিড, এই ফসফোলিপিড সম্পর্কে তো আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। এবার আমরা কি পড়বো? এখানে আর কি থাকে? এখানে থাকে প্রোটিন। এখানে কি থাকে? এখানে থাকে প্রোটিন। তাহলে প্রোটিনগুলো আসলে কিভাবে থাকে আমরা একটু খেয়াল করি। এইখানে তোমার 2 ধরনের প্রোটিন অবস্থান করবে। হ্যাঁ, একটা প্রোটিন আছে যেটা একেবারে ঝিল্লির উপর নিচ গেঁথে যায়। মনে করো এটা হচ্ছে স্তর, এরকমভাবে গেঁথে যাবে, মানে উপরের স্তরে থাকবে, ভেতরের স্তরে থাকবে, এরকম। এই প্রোটিনটাকে আমরা কি বলছি? ইন্ট্রিগাল প্রোটিন। এই প্রোটিনটাকে আমরা কি নাম দিয়েছি? ইন্ট্রিগাল প্রোটিন নাম দিয়েছি। কিছু প্রোটিন আছে যা ঝিল্লির উপরের অথবা ভিতরের সারফেসে অবস্থান করবে বাইরের দিকে, সেটাকে আমরা কি বলছি? পেরিফেরাল প্রোটিন। কি বলছি? পেরিফেরাল প্রোটিন। এবং কিছু কিছু প্রোটিন আছে যা লিপিডের ভেতরে অবস্থান করবে, গেঁথে গেঁথে থাকবে, এটাকে আমরা কি বলছি? লিপিড সম্পৃক্ত প্রোটিন। কি বলছি? লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে একটু আমরা খেয়াল করি, এখানে আমরা প্রোটিন কয় ধরনের দেখতে পাচ্ছি? 3 ধরনের দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কিন্তু 50% পড়া কমপ্লিট হয়ে গেছে, 70% পড়া কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আর কি কি আছে? হ্যাঁ, এইখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে চিনির স্তর থাকে, চিনির স্তর। এবং এই চিনির স্তরটা আসলে কিভাবে থাকে আমরা একটু খেয়াল করি। আমরা খেয়াল করে দেখতে পাবো, দেখো এইটা হচ্ছে প্রোটিন। এই প্রোটিনের সাথে তোমার চিনির স্তর বা কার্বোহাইড্রেট লেগে থাকবে। ভালো করে খেয়াল করবা, চিনির স্তর বা কার্বোহাইড্রেট লেগে আছে। যেহেতু এটা প্রোটিন আর এটা কার্বোহাইড্রেট, এই জন্য এটার নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আমি সংক্ষেপে জিপি লিখলাম। এবং কিছু চিনির স্তর এটার সাথে চেইন করে অবস্থান করে। কার সাথে অবস্থান করে? লিপিডের সাথে অবস্থান করে। তাই এটার নাম হচ্ছে গ্লাইকোলিপিড। গ্লাইকো মানে হচ্ছে এখানে গ্লুকোজ বোঝানো হচ্ছে। যেহেতু এটা প্রোটিনের সাথে গ্লুকোজ যুক্ত আছে তাই গ্লাইকোপ্রোটিন, আর যেহেতু এটা প্রোটিনের সাথে গ্লুকোজ যুক্ত আছে তাই যেহেতু এই চিনিটা তোমার, এই যে চিনিটা যেহেতু তোমার এই প্রোটিনের সাথে যুক্ত আছে তাই এটার নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই অংশটাকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আর যেহেতু এই চিনিটা লিপিডের সাথে যুক্ত আছে তাই এটার নাম হচ্ছে গ্লাইকোলিপিড। এবং খেয়াল করে দেখো, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে আমরা কি বলবো? গ্লাইকোক্যালিক্স। এটা হচ্ছে একটা চিনির স্তর। এই চিনির স্তরটা কোন দিকে থাকে? এই চিনির স্তরটা হচ্ছে বাইরের দিকে থাকে, মানে এই দিকে থাকবে। এই স্তরটা ভেতরের দিকে থাকবে না। আমরা যদি এই মডেলের এটা হচ্ছে ভেতরের দিক কল্পনা করি, এটা যদি আমরা ভেতরের দিক কল্পনা করি তাহলে কিন্তু এই দিকে থাকবে না, তাহলে বাইরের দিকে এই অংশটা থাকবে। তাহলে আমরা সহজে এটা দেখে বুঝতে পারবো যে এটা হচ্ছে কোষের বাইরের দিকের অংশ। কোষের চিহ্নিত কারক বলা হয় কাকে? গ্লাইকোক্যালিক্সকে। ফিনিশিং আমরা কি দিব? হ্যাঁ, ফিনিশিং আমরা দিব এইখানে তোমার কিছু কোলেস্টেরল থাকে। কোলেস্টেরলটা তোমার এই যে লিপিডের মধ্যে গেঁথে গেঁথে থাকে, লিপিডের মধ্যে গেঁথে গেঁথে থাকে। এবং কোলেস্টেরল কিন্তু প্রাণী কোষে বেশি পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না বললেই চলে। তাহলে আশা করছি এই যে দেখো, ভালো করে খেয়াল করো, এই যে লিপিড, এই লিপিডটাকে একটা সমুদ্র যদি কল্পনা করা হয় এবং প্রোটিনটাকে যদি আইসবার্গ কল্পনা করা হয়, তাহলে এই জন্যই এটাকে আমরা কি বলছি? আইসবার্গ মডেল। ভালো করে খেয়াল করো, লিপিডটা হচ্ছে সমুদ্র আর তোমার প্রোটিনটা আইসবার্গ। টাইটানিক সিনেমা দেখেছিলে না? ঠিক আইসবার্গ দেখা গিয়েছিল, ঠিক সেরকম, যার সাথে ধাক্কা লেগে জাহাজটা ডুবে যায়, জাহাজে গর্ত হয়ে যায়। তো
তো বরফের চাই যেটা, তো লিপিডটাকে সমুদ্রের মতন কল্পনা করা হচ্ছে, প্রোটিনটার মধ্যে ভেসে বেড়াচ্ছে, এটাকে আইসবার্গ মডেল বলা হয়। এছাড়া লিপিডটা তরল এবং প্রোটিনটার মধ্যে ভেসে ভেসে আছে, যেটাকে দেখতে মোজাইকের মতন মনে হয় বলে এটাকে কিন্তু ফ্লুইড মোজাইক মডেলও বলা হয়ে থাকে। তাহলে আশা করছি কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীর সম্পর্কে খুব সুন্দর বুঝতে পেরেছ। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। দেখি আমরা দ্বিতীয় প্রশ্ন কি বলছে। আল্লাহ পাক যদি চায়, সৃষ্টিকর্তা যদি চায়, তাহলে অবশ্যই ভাগ্য সহায় হলে আমাদের কিন্তু এই সেটটা এইভাবেই দেখা যাচ্ছে চলে আসছে। দেখো খেয়াল করো, আমরা এখানে দুইটা চিত্র দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার এবং একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের চিত্র। এখানে উদ্দীপকে কি বলা হয়েছে, উদ্দীপকে তোমার কে অথবা এল যে কোনো একটা গঠন কিন্তু চলে আসতে পারে। এখানে কিন্তু আমি কোনোটা উল্লেখ করিনি, ঠিক আছে, দুটাই কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এল যেমন ইম্পর্টেন্ট তেমনি কেও ইম্পর্টেন্ট, মানে মাইটোকন্ড্রিয়া যেমন ইম্পর্টেন্ট তেমনি তোমার ক্লোরোপ্লাস্টও ইম্পর্টেন্ট। তারপর আমরা একটা ধরে দেখি আমরা, তাহলে এখানে যে প্রশ্নটা চলে আসছে, আমরা মনে করো কে এর গঠনটা পড়ব, যে উদ্দীপকের কে এর গঠন বর্ণনা করো, তাহলে আমরা কিসের গঠন পড়ব, মাইটোকন্ড্রিয়ার গঠন পড়ব। এবং 4 নম্বর প্রশ্ন যেটা চলে আসছে, এল এবং কে শারীরবৃত্তীয় কাজ পরস্পর নির্ভরশীল, সেটা বিশ্লেষণ করো, মানে উভয়ের গুরুত্ব, সালোক সংশ্লেষণ এবং শ্বসনের গুরুত্ব। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার গঠনটা একটু পড়তে শুরু করি। এটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার গঠনটা কিন্তু ভীষণ সহজ, ঠিক আছে। এই যে মাইটোকন্ড্রিয়া যে আমরা আঁকাচ্ছি, দেখো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরের যে অংশটা, আমরা সেই অংশের পিকচারটা আঁকাচ্ছি, এবং এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বাহিরের অংশ। হ্যাঁ, একটু খেয়াল করলেই বুঝতে পারবা। তার আগে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘর বলা হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়া থেকে খুব সহজে আমরা যে জিনিসটা হাইলাইট করার চেষ্টা করব, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কয়টা স্তর আছে। দেখো 2টা স্তর আছে, এটা বাইরের স্তর এবং এটা হচ্ছে ভেতরের স্তর। বাইরের স্তরটা কিন্তু মসৃণ, এবং এই মাইটোকন্ড্রিয়ার বাহিরের স্তরের কাজ হচ্ছে ভিতরের স্তরে কি করা, তোমার সুরক্ষা দেওয়া। এবং এখানে ছোট ছোট কিছু ছিদ্র আছে, যা দিয়ে এই সাইটোপ্লাজম থেকে সাইটোপ্লাজমের সাথে মাইটোকন্ড্রিয়ার যোগাযোগ রক্ষা করতে হেল্প করবে। খেয়াল করে দেখো, এই যে ভেতরের যে স্তরটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু বিশেষভাবে ভাঁজ করা আছে। হ্যাঁ, সারফেস এরিয়াটা যেন বৃদ্ধি পায় সেই জন্য, এবং ভাঁজ আঙ্গুলের মতন হয়েছে, যেটাকে আমরা কি বলছি, ক্রিস্টি বলছি। তাহলে ক্রিস্টি কোন স্তরে দেখা যায়, ক্রিস্টি ভেতরের স্তরে দেখা যায়। ভেতরের স্তরে আমরা যে জিনিসটা দেখতে পাবো, তরল পদার্থ দেখতে পাবো, এইটাকে আমরা কি নাম দিব, ম্যাট্রিক্স। এটার নাম আমরা কি দিব, ম্যাট্রিক্স। পিকচারটা কিন্তু খুব সহজ হতে হবে, এবং মাইটোকন্ড্রিয়ার গঠন নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে সুন্দর ভিডিও আছে, এটা অবশ্যই দেখবা। তাহলে ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি, এবং এই যে তুমি ক্রিস্টি দেখতে পাচ্ছ, এই ক্রিস্টিতে কিন্তু তোমার কি আছে জানো, ক্রিস্টিতে স্থানে স্থানে ছোট ছোট গোলাকার কিছু বস্তু তুমি দেখতে পাবা। সেটা আবার কি হতে পারে, সবৃন্তকও হতে পারে, আবার অবৃন্তকও হতে পারে। এটা হচ্ছে অবৃন্তক এবং এটা হচ্ছে সবৃন্তক। এইটা তোমার বোটা এবং এটা তোমার ভিত্তি, এটা তোমার বোটা এবং এটা হচ্ছে মাথা। আর যদি অবৃন্তক হয় তাহলে শুধু মাথা থাকবে। এই যে গোলাকার যে বস্তুগুলো, এখানে এটিপি তৈরি হয়, এটাকে আমরা কি বলি, অক্সিজোম। এটাকে আমরা অক্সিজোম বলি, এবং এটিপি তৈরি হয় বলে এগুলোকে বলা হয় এটিপি সিনথেসিস বস্তু। এটিপি সিনথেসিস বস্তু, তার মানে অক্সিজোম আর এটিপি সিনথেসিস বস্তু কিন্তু সেম। মজার বিষয় হচ্ছে, একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের ম্যাট্রিক্সের এখানে তোমার বৃত্তাকার কি দেখতে পাবা, আমরা বৃত্তাকার কি দেখতে পাবো, বৃত্তাকার ডিএনএ দেখতে পাবো। বৃত্তাকার ডিএনএ, এটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ। এবং এখানে আমরা বেশ কিছু গোলাকার কি দেখতে পাবো, রাইবোজোম। আমরা কি দেখতে পাবো, রাইবোজোম। এবং এই রাইবোজোমটা হচ্ছে সৌত্তরেস, মানে আদি প্রকৃতির। দেখো আমাদের কিন্তু পড়া কমপ্লিট। তাহলে মাইটোকন্ড্রিয়া থেকে আমরা কিন্তু খুব সুন্দর সাবলীল ভাষায় ছোট করে লিখবো, পিকচারটা ভালো থাকবে এবং লেখাটা সুন্দর হলেই হবে। কয়েকটা লাইন লিখবা, সুন্দর করে একটু বুঝাই লিখবা টিচারকে, তাহলে টিচার এমনি বুঝতে পারবে। তাহলে মাইটোকন্ড্রিয়া কয় স্তর বিশিষ্ট, 2 স্তর বিশিষ্ট, লিপিড প্রোটিন দ্বারা গঠিত। বাইরের স্তর, এটা হচ্ছে ভিতরের স্তর। বাইরের স্তরে কোনো ভাঁজ নেই, ভিতরের স্তরটি বিশেষভাবে ভাঁজ থাকে এবং ভাঁজগুলো আঙুলের মতন হয়, যেগুলোকে আমরা ক্রিস্টি বলছি। ক্রিস্টিতে আমরা দানাদার
যে বস্তুগুলো দেখতে পাচ্ছি বৃন্তক বা অবৃন্তক, সেগুলোকে আমরা কি বলছি? অক্সিজম বা এটিপি সিনথেসিস বস্তু। এবং ভেতরের যে পর্দা আছে সেই পর্দাটা যে প্রকোষ্ঠ তৈরি করেছে, এখানে ম্যাট্রিক্স থাকবে এবং ম্যাট্রিক্সে আমরা কি দেখতে পারবো? ডিএনএ, এবং তার সাথে দেখতে পারবো 70S রাইবোজোম। কথাটা কি বুঝতে পেরেছো? এটা কিন্তু ভীষণ সহজ। তুমি যদি একটু মনোযোগ সহকারে পড়ো তাহলে কিন্তু তুমি এই প্রশ্নটা কমন পেতে পারো, এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটার সাথে ক্লোরোপ্লাস্টের গঠনটাও ছোট্ট করে একটু পড়ে নিতে হবে। ক্লোরোপ্লাস্টের গঠনটা আশা করছি তোমরা সবাই পারবে, তারপরও আমি একটু আঁকায় দিচ্ছি। এই যে ক্লোরোপ্লাস্ট, এটাও কয় স্তর বিশিষ্ট হবে? ক্লোরোপ্লাস্টও কিন্তু 2 স্তর বিশিষ্ট হবে। এটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট ক্লোরোপ্লাস্ট, ওকে। এবং এই যে ক্লোরোপ্লাস্টের ভেতরে এটা হচ্ছে তরল পদার্থ, এটাকে আমরা স্ট্রোমা বলছি। এবং এর ভেতরে আমরা যে গোলাকার এক একটা বস্তু দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে থাইলাকয়েড, থলে আকৃতির থাইলাকয়েড। এগুলোর মধ্যে কি থাকবে? ক্লোরোফিল থাকবে, এগুলোর মধ্যে ক্লোরোফিল থাকবে। এবং থাইলাকয়েডগুলো যখন স্তূপের মতন একটার সাথে একটা যুক্ত হয় তখন আমরা সেটাকে কি বলছি? গ্রানাম। তাহলে একটা করে সিঙ্গেল হচ্ছে থাইলাকয়েড এবং একসাথে আমরা কি বলছি? গ্রানাম বলছি। এবং একটার সাথে আরেকটা কি? গ্রানাম যুক্ত হবে গ্রানাম ল্যামেলি বা স্ট্রোমা ল্যামেলি দিয়ে। ভালো করে খেয়াল করবা, এই যে থাইলাকয়েড আছে এর মধ্যে বিভিন্ন এনজাইম থাকে, ক্লোরোফিল এ, বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, হ্যাঁ, বিভিন্ন লিপিড থাকে, বিভিন্ন এনজাইম থাকে, হ্যাঁ, এবং ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2। এখানে কিন্তু তোমার সালোক সংশ্লেষণের আলোক পর্যায়টা সম্পন্ন হয়। আর এই যে তুমি দেখতে পাচ্ছ যে স্ট্রোমা, এখানে কিন্তু অন্ধকার পর্যায়টা সম্পন্ন হয়। এবং ক্লোরোপ্লাস্টও কিন্তু তুমি কি দেখতে পাবা? নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকবে এবং রাইবোজোম থাকবে। এই রাইবোজোমও কিন্তু 70S। দেখো কত সহজে আমাদের পড়া কমপ্লিট হয়ে গেল, অনেক কিন্তু সহজ। ক্লোরোপ্লাস্টের যে রাইবোজোমটা আছে, ডিএনএটা আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রোটিন তৈরি হয় এবং প্রোটিনগুলো এনজাইম হিসেবে কাজ করবে, ঠিক আছে। আর মাইটোকন্ড্রিয়ার যে ডিএনএ রাইবোজোম আছে সেটাও কিন্তু প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে এবং সেই প্রোটিনটা এনজাইম হিসেবে কাজ করবে এবং ওই এনজাইমগুলো শ্বসনে হেল্প করবে, আর এদের এনজাইমগুলো সালোক সংশ্লেষণে হেল্প করবে। তাহলে আমাদের মাইটোকন্ড্রিয়া কমপ্লিট, আমাদের ক্লোরোপ্লাস্ট কমপ্লিট। এইবার কিন্তু আমরা উভয়ের পারস্পরিক নির্ভরশীলতা পড়ব, এটা অনেক ইম্পর্টেন্ট। এখন তাহলে আমরা কি পড়বো? এখন আমরা 4 নম্বর প্রশ্ন পড়বো। দেখো, উদ্দীপকের কে এবং এল এর শারীরবৃত্ত কাজ পরস্পর নির্ভরশীল। একটু খেয়াল করে বুঝতে পারবা, একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো এই যে কে, এই কেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার শ্বসন, এটা হচ্ছে শ্বসনের কথা আমাদের উল্লেখ করতে হবে, শ্বসন। এবং এল যেটা আছে ভালো করে খেয়াল করবা, এল হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এল এর মাধ্যমে যে কাজটা হয় সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। তার মানে এখন তোমাকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে শ্বসন এবং সালোক সংশ্লেষণের কথাবার্তা সুন্দর করে লিখতে হবে। এবং আমরা জানি যে শ্বসন আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে আর সালোক সংশ্লেষণ হচ্ছে আমাদের কোথায়? ক্লোরোপ্লাস্টে। বুঝতে পেরেছো? এবং এটা একে অপরের ওপর নির্ভরশীল, কারণ আমরা যারা প্রাণী আছি, আমাদের প্রাণীতে শ্বসন হচ্ছে এবং উদ্ভিদে সালোক সংশ্লেষণ, শ্বসন দুটোই হচ্ছে। এবং আমরা কি করছি? শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি এবং সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে উদ্ভিদ কি করছে? খাদ্য তৈরি করছে ক্লোরোপ্লাস্টে, আবার অক্সিজেন সেখান থেকে রিলিজ হচ্ছে, আমরা সেটা গ্রহণ করছি, আমাদের শ্বসন হচ্ছে। মানে জীবজগতের ভারসাম্যটা বজায় আছে, আমরা শক্তি পাচ্ছি, আমরা কাজ করছি এবং ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করছে, সেই খাদ্যর ওপর পুরো জীবজগৎ সম্পূর্ণভাবে নির্ভরশীল। এবং সেদিক থেকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুইটার মধ্যে ক্লোরোপ্লাস্ট, কারণ ক্লোরোপ্লাস্ট যদি খাদ্য তৈরি না হতো, সেই খাদ্য তৈরি না হলে সেই খাদ্য ভেঙে কিভাবে শক্তি উৎপাদিত হতো, তাই না? উৎপন্ন হতো, তাই না? বুঝতে পারছো? তাহলে অবশ্যই তোমরা এখানে শ্বসন আর সালোক সংশ্লেষণের গুরুত্বটা উল্লেখ করবা। এখন দেখো আমাদের লাস্ট আরেকটা টপিক, এটা পড়লে ইনশাল্লাহ আমাদের পুরো 2 সেট আল্লাহ পাক চাইলে কমন চলে আসবে। এখানে কি বলছে দেখো, এখানে তোমার এ এবং বি দুইটি জৈব অণু, এ নিজে তার প্রতিরূপ তৈরি করতে পারলো, মানে এ বলতে আমরা ডিএনএ কে বুঝাইছি, তাই না? বি তার প্রতিরূপ তৈরি করতে পারে না, এ সহায়তা বি তৈরি হয়। তার মানে এখানে যে প্রসেসটার কথা বলা হয়েছে সেই প্রসেসটা হচ্ছে ট্রান্সক্রিপশন প্রসেস বলা হয়েছে। তাহলে এ এর রাসায়নিক গঠন ব্যাখ্যা করো, এ এর রাসায়নিক গঠন ব্যাখ্যা করো, মানে ডিএনএ এর রাসায়নিক গঠনটা আমাদের পড়তে হবে এবং রাসায়নিক গঠনের সাথে সাথে কিন্তু আমাদের ভৌত গঠনটা পড়তে হবে, ঠিক আছে?
তাহলে এর ভৌত গঠন, তার মানে ভৌত গঠন রাসায়নিক গঠন কিন্তু আমাদের দুইটাই পড়তে হবে। তুমি ভৌত গঠন পড়লে রাসায়নিক গঠনটাও পারবা। তাহলে আমরা দেখো একটু খেয়াল করি, মানে ডিএনএ রাসায়নিক গঠনটা আমরা একটু পড়বো। ডিএনএ রাসায়নিক গঠনে আসলে আমরা কি দেখতে পাই বলো তো? ডিএনএ ভৌত গঠনটা কিন্তু আসে, রাসায়নিক গঠনটা আসে। আমি কিন্তু তোমাদের দুইটাই পড়াবো, ঠিক আছে? আগে একটু ভৌত গঠনটা পড়ে নিই, তারপর রাসায়নিক গঠনটা পড়াবো। যেমন ডিএনএতে তোমার 4টা ক্ষার থাকবে, অ্যাডেনিনের সাথে থাইমিন যুক্ত হবে 2টা হাইড্রোজেন বন্ধন দিয়ে, এবং সাইটোসিনের সাথে গুয়ানিন যুক্ত হবে 3টা হাইড্রোজেন বন্ধন দিয়ে। মনে করো আমরা এইভাবে কি করছি, লিখতে আছি, হ্যাঁ, এভাবে লিখতে আছে। আমরা 4টা ক্ষার লিখলাম। তাহলে এখানে নাইট্রোজেন ঘটিত ক্ষার অ্যাডেনিন এবং থাইমিন পরস্পরের সম্পূরক পরিপূরক, এবং সাইটোসিন আর গুয়ানিন এরা আবার পরস্পরের পরিপূরক। এখানে 2টা বন্ধন দিয়ে যুক্ত হবে, এবং এখানে কয়টা বন্ধন দিয়ে যুক্ত হবে? 3টা বন্ধন দিয়ে যুক্ত হবে। খুব সুন্দর করে লিখতে হবে। প্রত্যেকটা ধাপে একটা পিউরিন, একটা পাইরিমিডিন, একটা পিউরিন, একটা পাইরিমিডিন। পিউরিন পাইরিমিডিন মানে তো নিশ্চয়ই জানো যে 2 রিং বিশিষ্ট ক্ষারক হলে সেটাকে আমরা কি বলছি? পিউরিন। আর 1 রিং বিশিষ্ট ক্ষারক হলে সেটাকে আমরা কি বলছি? পাইরিমিডিন। তাহলে এখানে আমরা কিন্তু নাইট্রোজেন ঘটিত ক্ষার দিয়ে দিয়েছি। নাইট্রোজেন ঘটিত ক্ষারের পরে এখন আমাদের যে জিনিসটা লেখা বাকি আছে সেটা হচ্ছে সুগার। দেখো আমরা এখানে পেন্টো সুগার দিয়ে দিলাম। পেন্টো সুগার মানে যেটা হচ্ছে পেন্টো সুগার মানে যেটা তোমার 5 কার্বন বিশিষ্ট সুগার। এই যে আমরা 5 কার্বন বিশিষ্ট সুগার একটা লাইনে দিয়ে দিয়েছি। এখানে যেমনভাবে থাকবে এখানে কিন্তু ঠিক তার বিপরীতভাবে থাকবে। দেখো এখানে আমরা ঠিক তার বিপরীতভাবে দিচ্ছি। এই যে এখানে আমরা কি করছি? বিপরীতভাবে দিচ্ছি। ওকে, তাহলে দেখো বিপরীতভাবে আমরা কিন্তু দিয়ে ফেলেছি। তাহলে ক্ষারের সাথে সুগার যুক্ত আছে। এরপর আমরা কি করব? ক্ষার এবং সুগার যুক্ত হওয়ার পরে আমরা কি করব? এইখানে তোমার ফসফেটকে যুক্ত করে দিব। ফসফেটকে এই যে আমরা যুক্ত করে দিচ্ছি। ফসফেটকে যুক্ত করে দিলাম। ফসফেটকে আমরা কি করছি? যুক্ত করে দিচ্ছি। তাহলে আমাদের কি তৈরি হয়ে গেল? নিউক্লিওসাইড থেকে এখন তোমার তৈরি হয়ে গেল কি? নিউক্লিওটাইড। এই যে আমাদের এটা একটা ডিএনএ ভৌত গঠন হয়ে গেল। ভৌত গঠনে আমরা যেটা লিখবো, অ্যাডেনিন থাইমিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত, সাইটোসিন গুয়ানিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত, এভাবে তৈরি হতেই থাকবে। এবং ক্ষারসমূহ সুগারের সাথে যুক্ত থাকবে, এবং একটা সুগারের সাথে আরেকটা সুগার ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে কি আছে? যুক্ত আছে। এইটা হচ্ছে নিউক্লিওটাইড। এটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এবং এগুলো হচ্ছে এক একটা ধাপ। এগুলো হচ্ছে এক একটা ধাপ। এই ডিএনএটা হচ্ছে আমাদের কিসের মতন জানো? ডাবল হেলিক্স মডেল। এটা হচ্ছে ডাবল হেলিক্স মডেল, এবং এটা হচ্ছে ঘুরানো সিঁড়ির মতন। 5 প্রাইম আর আমরা 3 প্রাইম দেখছি, আর 3 প্রাইম 5 প্রাইম এটা বিপরীতমুখী হয়ে অবস্থান করবে। এবং ভেতরের দিকে আমরা যে ধাপগুলো দেখতে পাচ্ছি এই ধাপগুলোতে কিন্তু ক্রমান্বয়ে কি থাকবে বলো তো? ক্রমান্বয়ে কি থাকবে? ক্রমান্বয়ে ক্ষার থাকবে। আর এই যে রেলিংটা আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার থাকবে সুগার আর ফসফেট। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? এরকম যে ধাপ দেখতে পাচ্ছ, এরকম ধাপ যখন 10টি হবে, এই 10টি ধাপ নিয়ে কিন্তু কি একটা প্যাচ তৈরি হবে। 10টি ধাপ নিয়ে একটা প্যাচ তৈরি হবে। 10টি ধাপ নিয়ে একটা প্যাচ, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টা ধাপ, এখানে 10টা ধাপ আছে। 10টা ধাপ নিয়ে একটা কি তৈরি হয়েছে? প্যাচ তৈরি হয়েছে। এবং এই প্যাচের যে ধাপের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে 34 আর্মস্ট্রং, এবং একটা ধাপ থেকে আরেকটা ধাপের দূরত্ব তাহলে কত হবে? 3.4 আর্মস্ট্রং। এটার কিন্তু একটা ব্যাস আছে, এটা হচ্ছে 20 আর্মস্ট্রং। এটাই হচ্ছে আমাদের ডিএনএ ডাবল হেলিক্স মডেল। যদি পরীক্ষাতে আসে তাহলে এরকমভাবে সুন্দর করে লিখে ফেলতে হবে বা আঁকায় ফেলতে হবে। এখন তাহলে আমরা সহজেই ডিএনএ রাসায়নিক গঠনটা লিখতে পারবো, কারণ আমরা এজন্য ভৌত গঠনটা পড়লাম। তাহলে রাসায়নিক গঠনে আমরা কি দেখতে পাবো বলো তো? রাসায়নিক গঠনে আমরা কি দেখতে পাবো? কেউ কি আমাকে বলতে পারবা যে রাসায়নিক গঠনে আমরা কি দেখতে পাবো? রাসায়নিক গঠনে আমরা দেখতে পাবো যে ডিএনএ অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে গঠিত। কি নিয়ে গঠিত? অসংখ্য নিউক্লিওটাইড। এবং এখানে কি থাকবে? এখানে তোমার থাকবে নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকবে। নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকবে, যেখানে অ্যাডেনিন থাকবে, থাইমিন, সাইটোসিন এবং গুয়ানিন থাকবে। এখানে কিন্তু কোনো ইউরাসিল থাকবে না। এর মধ্যে অ্যাডেনিন এবং গুয়ানিন এগুলো হচ্ছে পিউরিন, থাইমিন এবং সাইটোসিন হচ্ছে পাইরিমিডিন। দেখো তারপরে আমরা কি পড়ছি? দ্বিতীয় পয়েন্টে এখানে কি থাকবে? পেন্টো সুগার। এখানে কি থাকবে?
পেন্টোজ সুগার, মানে যে সুগারটা থাকবে সেটা কয় কার্বন বিশিষ্ট হবে? 5 কার্বন বিশিষ্ট হবে। পেন্টোজ সুগার মানে এখানে তোমার C5H10O4 এবং ফিনিশিংয়ে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ফসফেট বা ফসফরিক অ্যাসিড থাকবে। এটাই হচ্ছে আমাদের ডিএনএ রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনটা আসলে কিন্তু খুব সহজ হবে, ঠিক আছে? তাহলে এই তো আমাদের এতটুকু ছিল। ফিনিশিং আমরা যে প্রশ্নটা পড়ব সেটা হচ্ছে এ এর সহায়তা কিভাবে বি তৈরি হয়, তার মানে ডিএনএ সহায়তা কিভাবে আরএনএ তৈরি হয়। আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি যে ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হয় এই প্রসেসটার নাম হচ্ছে রেপ্লিকেশন। এই প্রসেসটার নাম হচ্ছে রেপ্লিকেশন। এবং ডিএনএ থেকে যখন তোমার কি তৈরি হবে? mRNA, তখন আমরা সেটাকে কি বলবো? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, তখন আমরা এটাকে কি বলবো? ট্রান্সক্রিপশন। যেহেতু 4 নম্বরের জন্য আসছে, আমি চেষ্টা করব ট্রান্সক্রিপশনটা তোমাদের মাত্র 10টা লাইনের মধ্যে যেন তোমরা লিখে শেষ করতে পারো, আমি সেভাবেই তোমাদেরকে পড়ানোর চেষ্টা। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। আমরা খেয়াল করে দেখবা, আমরা দেখা যাচ্ছে এটা একটা কি দেখতে পাচ্ছি? ডিএনএ দেখতে পাচ্ছি। তাহলে আমরা ডিএনএ দ্বিসূত্রক ডিএনএ থেকে এক সূত্রক কি তৈরি করবো? আরএনএ তৈরি করব। আমরা কিন্তু খুব সহজ এবং খুব সিম্পল ভাবে এই প্রশ্নটার উত্তর লেখার চেষ্টা করব। তো এখন এই জায়গাটা থেকে প্যাচটা তো খুলতে হবে। কোন জায়গা থেকে প্যাচ খুলবে? যে কোনো একটা জায়গা থেকে প্যাচ খুলবে নাকি কোনো নির্দিষ্ট জায়গা আছে? হ্যাঁ, যে জায়গাতে, ভালো করে শোনো, যে জায়গাতে তোমার প্রোমোটার আছে, মানে যেখানে অ্যাডেনিন এবং থাইমিনের পরিমাণটা অনেক বেশি, সেই জায়গা থেকে কিন্তু প্যাচ খুলতে শুরু করবে। মনে করো এই জায়গাতে তোমার অ্যাডেনিন এবং থাইমিনের ঘনত্বটা অনেক বেশি আছে, তাই এই জায়গাটাকে আমরা প্রোমোটার বলছি। এই জায়গাতে আসবে কে? আরএনএ পলিমারেজ এনজাইম। এখানে আরএনএ পলিমারেজ এনজাইম আসবে, এসে এই প্যাচটা খুলতে শুরু করবে। তো মনে করো আমরা এখন এই প্যাচটা খুলে এই দিকে আমরা একটু লেখার চেষ্টা করি। দেখো, মনে করো ওখান থেকে আমরা প্যাচটা খুলে দিয়েছি। ভালো করে খেয়াল করো, এটাকে আমরা 5 প্রাইম ধরেছি, এটাকে আমরা 3 প্রাইম ধরেছি, আর এটাকে আমরা 3 প্রাইম ধরেছি, এটাকে আমরা 5 প্রাইম ধরেছি। এবং আমাদের এখানে যে ক্ষারগুলো ছিল ডিএনএতে অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন, অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, আমরা এরকম ভাবে লিখছি। এখন দেখো আমরা কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? যে প্রোমোটার মানে হচ্ছে টাটা বক্স এবং টাটাট, হ্যাঁ, আদি কোষ এবং প্রকৃত কোষের ক্ষেত্রে আলাদা, ঠিক আছে? এখন এই প্রোমোটারের জায়গাতে কি যুক্ত হয়েছে? এখানে তোমার যেখানে থাইমিন এবং অ্যাডেনিন পরিমাণটা অনেক বেশি, সেখানে এসে আরএনএ পলিমারেজ যুক্ত হয়ে তোমার অ্যাডেনিন এবং থাইমিনের, সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যকার যে হাইড্রোজেন বন্ধনগুলো ছিল সেগুলোকে সুন্দর করে কি করে ফেলছে? ভেঙে ফেলছে। তাহলে প্রথম পয়েন্টটাতে আমরা কি লিখছি? ভালো করে খেয়াল করবো, আমরা মাত্র কয়েকটা পয়েন্টে এটা কমপ্লিট করে ফেলবো। তাহলে প্রথম পয়েন্টে আমরা কি লিখবো? প্রথম পয়েন্টটা একটা দ্বিসূত্রক ডিএনএ যে জায়গাতে অ্যাডেনিন এবং থাইমিনের ঘনত্বটা উচ্চ, বেশি, যেটাকে আমরা প্রোমোটার অংশ বলছি, ওই জায়গাতে এসে আরএনএ পলিমারেজ এনজাইমটা কি করবে? যুক্ত হবে। এবং যুক্ত হওয়ার পরে অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিনের মধ্যকার যে হাইড্রোজেন বন্ডগুলো আছে সেগুলোকে সুন্দর করে ভেঙে ফেলবে। যখন ভেঙে ফেলবে তখন দূরত্বটা বেড়ে যাবে এবং তারা পরস্পর দূরে দূরে সরে যাবে। খেয়াল করবা যে স্ট্যান্ড, এখানে কিন্তু ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ডে কনভার্ট হয়ে গেছে। মনে করো এই স্ট্যান্ড থেকে কি হবে? ট্রান্সক্রিপশন হবে, এমআরএনএ তৈরি হবে। তাহলে এটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা কি বলবো? টেমপ্লেট বলবো। এটাকে আমরা কি বলবো? টেমপ্লেট বলবো। বা এটাকে আমরা কি বলবো? অ্যান্টিসেন্স, হ্যাঁ, অথবা এটাকে আমরা কি বলছি? নন কোডিং অঞ্চল। ভালো করে খেয়াল করো, তাহলে যেই জায়গাটা থেকে ট্রান্সক্রিপশন হবে, যে স্ট্যান্ডটা থেকে, সেটাকে আমরা কি বলছি? টেমপ্লেট স্ট্যান্ড অথবা অ্যান্টিসেন্স স্ট্যান্ড অথবা নন কোডিং স্ট্যান্ড। এবং যে স্ট্যান্ডে কোনো ট্রান্সক্রিপশন হবে না সেই স্ট্যান্ডের নাম আমরা কি দিব? সেই স্ট্যান্ডের নাম দিব আমরা কমপ্লিমেন্টারি স্ট্যান্ড, সেন্স স্ট্যান্ড অথবা কোডিং স্ট্যান্ড। ভালো করে খেয়াল করো,
তাহলে এখন আমরা দুইটা স্ট্যান্ডকে পেয়ে গেছি, নামগুলো কিন্তু মুখস্থ করতে হবে শোনা। তাহলে এখন এই যে টেমপ্লেট যে স্ট্যান্ডটা আছে যেটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে চলে আসছে, খুবই সহজ। এখন আমরা কি করব, আমরা এখন দেখতে পাবো এখানে এই জায়গাটাতে খেয়াল করে দেখো, এই জায়গাটাতে এর সম্পর্ক এখন কি চলে আসছে, আরএনএ পলিমারেজ এনজাইম এসে এর সম্পর্ক কি বসাচ্ছে, ইউ বসাচ্ছে। আবার এখানে এ আছে, এখানেও ইউ হচ্ছে, এখানে সি আছে, এখানে জি বলছে, টি আছে, এখানে এ, সি এর সম্পর্ক জি, জি এর সম্পর্ক সি, টি এর সম্পর্ক আমরা এ বলছি, এর সম্পর্ক ইউ এবং টি এর সম্পর্ক এ, এর সম্পর্ক আমরা ইউ বলছি এবং এর সম্পর্ক আমরা ইউ বলছি। ভালো করে খেয়াল করে দেখো, তাহলে কিন্তু একটু খেয়াল করলেই তুমি বুঝতে পারবে যে এই স্ট্যান্ডটা যে তৈরি হলো, এই স্ট্যান্ডটা কিন্তু 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে অগ্রসর হলো। খেয়াল করলে তোমরা বুঝতে পারবা যে এই স্ট্যান্ড থেকে যে অংশটা তৈরি হয়েছে এটা হুবহু এইটার মতন, শুধু এখানে আরএনএ এর অংশ, তাই এখানে তোমার ইউ আছে, এখানে ডিএনএ এর অংশ, তাই এখানে টি আছে। যেমন খেয়াল করে দেখো, এখানে ইউ, এখানে টি আছে, এখানে ইউ, এখানে টি আছে, জি জি, এ এ, জি জি, সি সি, এ এ, হ্যাঁ এখানে তো ইউ থাকবে আর এখানে তোমার কি আছে, টি আছে। হ্যাঁ এই অংশটা তো বুঝতে পারছো একই রকম ছিল, মুছে গেছে। তাহলে এখন কথা হচ্ছে এই যে তোমার নতুন যে এমআরএনএটা তৈরি হলো, এই এমআরএনএটা প্রথম দিকে এগুলোর সাথে হাইব্রিড তৈরি করবে, মানে ডাবল ট্রিপল বন্ড দিয়ে যুক্ত থাকবে। কিন্তু পরবর্তীতে তোমার কি হবে, পরবর্তীতে এই বন্ধনটা ভেঙে যাবে এবং এই এমআরএনএটা এইটা তোমার তৈরি হচ্ছে কোথায় বলো তো, নিউক্লিয়াসের মধ্যে তৈরি হচ্ছে। এবং নিউক্লিয়াসের এগুলো হচ্ছে তোমার রন্ধ্র, বিভিন্ন রন্ধ্র, নিউক্লিয়ার মেমব্রেনের রন্ধ্র। এবং এই যে তোমার তৈরি হলো এমআরএনএ, এই এমআরএনএটা তখন কিন্তু কি হতে চেষ্টা করবে, এই অংশটা থেকে খুলে তোমার চলে আসবে কোথায়, এই মেমব্রেনের রন্ধ্রটা দিয়ে তোমার কোথায় চলে আসার চেষ্টা করবে, সাইটোপ্লাজমে। হ্যাঁ কিন্তু সাইটোপ্লাজমে আসার আগে বেশ কিছু কার্যকারিতা এর মধ্যে সম্পন্ন হতে হবে। এই এমআরএনএটা যখন হঠাৎ করে যদি এই রন্ধ্র দিয়ে সাইটোপ্লাজমে চলে আসে, তাহলে কিন্তু সাইটোপ্লাজমের বিভিন্ন এনজাইম ওটাকে নষ্ট করে ফেলতে পারে। তাই ওই এমআরএনএটা প্রোটেকশন নিয়ে তোমার কি করবে, সাইটোপ্লাজমে চলে আসবে, প্রোটেকশন নিতে হবে, ওকে প্রোটেকশন নিতে হবে। এবং এই যে এমআরএনএ, তখন আমরা এই এমআরএনএটাকে আমরা কি নাম দিব, পিএমআরএনএ, পিএমআরএনএ, যেহেতু এটা এখনো চূড়ান্ত হয়নি। মনে করো ওই এমআরএনএটা আমরা হচ্ছে এরকম দেখতে পাচ্ছি, এটা 5 প্রাইম প্রান্ত এবং এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, ভালো করে খেয়াল করবা। এবং এইখানে তোমার অ্যাডেনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল, ইউরাসিল, অ্যাডেনিন, অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, এরকম কোনো একটা সিকোয়েন্স আছে। এখন আমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সের পরবর্তীতে বিভিন্ন কিছু চেঞ্জ হবে। হ্যাঁ চেঞ্জ হওয়া মানে এখানে 3টা ধাপ হবে, সেটা হচ্ছে টেইলিং একটা সিস্টেম আছে। তোমরা যেহেতু একেবারেই পড়াশোনা করনি বা কম পড়াশোনা করেছো, তাই এটাকে আমি স্কিপ করে যাচ্ছি, বাট সংক্ষেপে বলেছি। এটাকে প্রোটেকশন নেওয়ার জন্য এটাকে ক্যাপিং একটা প্রসেস আছে, ক্যাপিং সিস্টেম আছে, টেইলিং একটা সিস্টেম আছে এবং স্প্লাইসিং একটা সিস্টেম আছে। এই সিস্টেম হওয়ার পরে যখন এই এমআরএনএ সিকোয়েন্সটা একেবারে পারফেক্ট হয়ে যাবে, প্রোটেকশন নিয়ে নিবে, তখন কিন্তু এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা তখন মেসেঞ্জার এমআরএনএ নাম দিব। এবং এই মেসেঞ্জার এমআরএনএ তখন এই রন্ধ্র দিয়ে সাইটোপ্লাজমে বেরিয়ে আসবে এবং রাইবোজোমের কাছে যাবে, তখন এখানে কি তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। এইটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন প্রসেস। তোমাদের জন্য কিন্তু এই প্রসেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই ক্লাসটা বারবার করতে হবে এবং 1 ঘন্টা লাগবে না এই ক্লাসটা করতে। এইটুকু সময়ের মধ্যে পড়েই তুমি ইনশাআল্লাহ প্রথম চ্যাপ্টার থেকে তুমি একেবারে 2 সেট প্রশ্ন কমন পেয়ে যাবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তুমি লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা। আর নতুন হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে এবং আমরা এমসিকিউ 1, 2 সব কিছু তছনছ করে ফেলবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত অনেক ভালো থেকো, আল্লাহ হাফেজ।